19শে সেপ্টেম্বর 2025 আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিলেন জুবিন গার্গ। 33 বছরের সঙ্গীত জীবনে 52 বছর বয়সী গার্গ গেয়েছেন 40টিরও বেশি ভাষা এবং উপভাষায়। আর জুবিনের গানের সংখ্যা প্রায় 38,000-এর কাছাকাছি। সালটা 2006। গ্যাংস্টার ছবির ইয়া আলী জুবিনকে দিল তার প্রথম ব্রেক। বলিউডে ঢুকে পড়লেন অহমিয়া গায়ক। আর ঠিক 19 বছর পর এই 2025 সালে দাঁড়িয়ে একটা প্রশ্নই বিচলিত করছে জুবিনের পরিবারকে। তার এই বিপুল সঙ্গীত সম্ভারের সত্যকার। জুবিনের নিজের লেভেলের মালিকানায় রয়েছে প্রচুর গান, আবার 90-এর দশক ও 2000 সালের পর থেকে অনেক গান প্রযোজক বা পরিবেশকের আওতায় রয়েছে। তারা রয়্যালটি দিতেন সঙ্গীত শিল্পীকে। চলে গিয়েছেন জুবিন, আর তার ফলেই তৈরি হয়েছে এক অদ্ভুত সমস্যা। এই 38,000 গানের সত্ত্ব সঠিক লোকের হাতে থাকবে তো? TV9 বাংলার লেটস ডিসকাসে এ বিষয়ে আজ খোলাখুলি বলবো আমি, আসাদ মল্লিক। জুবিন গার্গ চলে গিয়েছেন, তবে রেখে গিয়েছেন এই বিপুল রত্ন সম্ভার। আর তার গানের সবচেয়ে বড় কালেকশনটা কার কাছে রয়েছে জানেন? অসমের গুয়াহাটিতে জুবিন গার্গের নাম নিলে যে কেউ তার বাড়ি দেখিয়ে দেবে। তবে এখন আরেকজনের বাড়িও কিন্তু বেশ বিখ্যাত, সৌজন্যে সেই জুবিন। বিশাল কলিতা নামে এক তরুণের বাড়ি এখন যেন এক ব্যক্তিগত সঙ্গীত জাদুঘর। মাত্র 30 বছর বয়সেই তিনি দেশের নানা প্রান্ত ঘুরে পুরনো এবং অপ্রচলিত ক্যাসেট সংগ্রহ করেছেন, আর সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন নিজের ঘরে। এক দশকেরও বেশি সময় ধরে গড়ে তোলা সেই সংগ্রহশালায় রয়েছে শত শত সিডি, বিশ্বের নানা দেশের গায়কদের বিরল পোস্টার। কিন্তু এখানে আকর্ষণের কেন্দ্রে অসমের গায়ক ও সুরকার জুবিন গার্গের অমূল্য সঙ্গীত সম্ভার। অসমের এক সাংস্কৃতিক প্রতীক হলেন জুবিন গার্গ। গত মাসে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন তিনি। তার মৃত্যুতে লাখো লাখো ভক্ত শোকাহত। তবে ভক্তদের সেই দুঃখ ঘোচাবে কলিতার সংগ্রহ। কলিতার কাছে রয়েছে গায়কের প্রায় 38,000 গান, যার অনেকগুলি আজ কোথাও আর শোনা যায় না। মৃত্যুর কদিন আগেই, অর্থাৎ এই 16ই সেপ্টেম্বর, জুবিন গার্গ নিজেই গিয়েছিলেন কলিতার বাড়িতে। তিনি বলেছিলেন এই সংগ্রহ দেখে তার অনেক পুরনো ভুলে যাওয়া সৃষ্টিগুলোর কথা মনে পড়ছে। বর্তমানে কলিতা যুক্ত হয়েছেন গর্গের বন্ধু এবং ভক্তদের এক বৃহত্তর উদ্যোগে, যেখানে তারা চেষ্টা করছেন তার সৃষ্টিগুলোকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে যাতে সহজলভ্য হয়ে যায় এবং তার পরিবার যাতে রয়্যালটি পায় সেটা নিশ্চিত করতে। আর এখানেই আসছে সেই অমোঘ প্রশ্ন, কলিতা কি পারবেন? কলিতা এবং জুবিনের বন্ধু ভক্তকুলের এই উদ্যোগ নিঃসন্দেহে অসাধারণ, তবে এক্ষেত্রে কিন্তু জটিলতা প্রচুর। গর্গের অনেক গানই বর্তমানে অনলাইনে আপলোড করা যায় না, কারণ কপিরাইট লঙ্ঘনের আশঙ্কা থাকে। মালিকানা ঘিরে বিস্তর ধোঁয়াশা রয়েছে। প্রযোজক, ডিস্ট্রিবিউটর থেকে রেকর্ড লেভেল কোম্পানি সকলেই গানের অধিকার দাবি করেন। তবে এই সমস্যা কিন্তু শুধু জুবিনের নয়, সঙ্গীতের মালিকানা নিয়ে এই লড়াইটা গোটা বিশ্বেই বেশ পুরনো। একটা উদাহরণ দিই, 14 বারের গ্র্যামি জয়ী টেলর সুইফটকেও নিজের অ্যালবামগুলো নতুন করে রেকর্ড করতে হয়েছিল। কারণ হচ্ছে যাতে তিনি কপিরাইট না খান, তার গানগুলির পূর্ণ মালিকানা বা সত্ত্ব যাতে সুইফটেরই থাকে। অনেক গায়কই এখন নিজেদের লেবেল খুলছেন যাতে অন্তত আংশিক নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের কাজের উপরে। আর ভারতেও বহুদিন ধরে এই গানের সৃষ্টিকর্তাদের তুলনায় প্রযোজক ও লেবেলগুলির দিকেই চুক্তি অধিকাংশ ক্ষেত্রে ঝুঁকে থাকে। ফলে দেখা যায় গায়ক, সুরকার বা গীতিকাররা রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছেন। এই কপিরাইট বিড়ম্বনা যে কি বিষম বস্তু, জুবিন গার্গের মৃত্যুর পর তার ভক্তরা সেটা বেশ টের পেয়েছেন। গায়ক চলে যাওয়ার পর তার গানগুলো অনলাইন প্ল্যাটফর্মে খুঁজছিলেন অনেকেই। তার বিখ্যাত গান মায়াবিনী রাতির বুকুত একটা সময় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছিল, তবে এখন সেটা আর পাওয়া যায় না। একজন ব্যবহারকারী চেষ্টা করেছিলেন, পরে গানটি আপলোড করেছিলেন। 1 সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হয় লাইসেন্স সংক্রান্ত কারণে। চলচ্চিত্র নির্মাতা এবং গর্গের বন্ধু মানস বড়ুয়া সংবাদ মাধ্যমে সাফ জানিয়েছিলেন যে তার শত শত গানের মালিকানা আজ খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন বা বেশ বিতর্কিত। আইন বিশেষজ্ঞদের মতে গানের শব্দের উপর অধিকার থাকে গীতিকারের, সুরের অধিকার সুরকারের, আর রেকর্ডিংয়ের মালিক হন প্রযোজক। সহজ করে বলি, গানের রেকর্ডিংয়ের প্রথম মালিক ধরা হয় প্রযোজককেই। তারা চাইলে এই মালিকানা হস্তান্তর করতে পারেন বা তৃতীয় কোনো পক্ষকে লাইসেন্স দিতে পারেন। এক্ষেত্রে সব নথি যদি ঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে বছর কয়েকের মধ্যেই মালিকানা জট তৈরি হয়। ভারতের কপিরাইট অ্যাক্ট 1957 বলছে গানের লিরিক্স
বা গীতলেখ এবং মিউজিক্যাল কম্পোজিশন মানে সুর লয়, এগুলো লেখক এবং রচয়িতার হয়। সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজককে প্রথম আনুমানিক স্বত্বাধিকারী ধরা হয়। এরপর এই সত্ত্ব বা এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ লাইসেন্স দ্বারা তৃতীয় কোনো পক্ষকে হস্তান্তর করা যেতে পারে। এই তৃতীয় পক্ষে কারা থাকে? স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিস্ট্রিবিউটার এবং লেবেলধারীরা। ডিজিটাল যুগে স্ট্রিমিং লাইসেন্সিং বা রয়্যালটি সংগ্রহের ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে প্রত্যেক দিন। বর্তমানে যে কোনো গান আপনি চাইলে অনলাইনে আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে স্বত্বাধিকারীদের স্পষ্ট স্বীকৃতি দিতে হয়, ঠিক রাখতে হয় রয়্যালটি চ্যানেল এবং মেটাডেটা। চলচ্চিত্র নির্মাতা মানস বড়ুয়ার মতে একসময় প্রযোজকরা কোনো অর্থ না নিয়ে কপিরাইট বিতরণকারীদের হাতে গান তুলে দিতেন। তখন গান বিক্রি মানে তো ছিল ক্যাসেট আর সিডি, তখন তো স্পটিফাই আসেনি, ইউটিউব আসেনি, তাই তারা বিতরণকারীদের উপরেই নির্ভরশীল ছিলেন। এইবার পরিস্থিতি পাল্টায় বেসরকারি রেডিও চালু হওয়ার পর। তখন রেডিও সংস্থাগুলোকে বড় অঙ্কের লাইসেন্স ফি দিতে হতো। পরে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসায় এই অর্থনৈতিক টানাপোড়েন আরও বাড়ে, কারণ আরও বাড়ে রেভিনিউ। এসবের মাঝে পড়ে গর্গের অনেক গান আজও অনিশ্চিত মালিকানার জালে আটকে রয়েছে। কেউ কেউ অনলাইন মঞ্চে কোনো পুরনো গান আপলোড করলেও বারবার তা সরিয়ে দেওয়া হয়। অনেক পুরনো ট্র্যাক তো কখনো ডিজিটাইজই করা হয়নি। অসমের চলচ্চিত্র প্রযোজক ও গর্গের সহকর্মী শ্যামন্ত গৌতম একটি দল গঠন করেছেন। তারা গর্গের লেখা, সুর করা এবং গাওয়া সব গান নথিবদ্ধ করছেন। এ প্রসঙ্গে তিনি জানান যে এখনো পর্যন্ত অন্তত 1033টি গান ইন্ডিয়ান পারফর্মিং রাইটস সোসাইটি অর্থাৎ আইপিআরএসে নথিভুক্ত করা হয়েছে। আইপিআরএসের সিইও রাকেশ নিগম এই কপিরাইট প্রসঙ্গে সাফ জানান যে ডিজিটাল প্ল্যাটফর্ম বেড়ে যাওয়ায় মালিকানা ট্র্যাক করা এখন আরও জটিল হয়ে উঠলেও গর্গের গানগুলো তার মৃত্যুর পরও 60 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে। তবে এখানে সমস্যা কিন্তু অন্য জায়গায়। গর্গের গানগুলোর প্রযোজকরা অসমের, তাই তাদের সহজেই চেনা যায়। আসল সমস্যাটা শুরু হয় তারপর। শেষ পর্যন্ত কোন গানের লাইসেন্স যে কার হাতে গেছে সেটা খুঁজতে বেরোলেই সমস্যায় পড়ছে আইপিআরএস। জুবিন গার্গের মৃত্যুর পর তার এই সৃষ্টি ঘিরে যে ক্রমবর্ধমান জটিলতা, তাতে প্রশ্নের মুখে ভারতের আরও বহু গায়কের ভবিষ্যৎ। এখন বড় প্রশ্ন, তাদের সৃষ্টির প্রকৃত মালিকানা কার, আর সেই অনুযায়ী তাঁরা বা তাদের পরিবার কতটা ন্যায্য পারিশ্রমিক পান। এসপি বালাসুব্রমণিয়াম প্রায় 40,000 গানের গায়ক হয়েও একসময় ইলাইয়া রাজার সঙ্গে কপিরাইটের টানাপোড়েনের জেরে আদালতে গিয়েছিলেন। লতা মঙ্গেশকরও শিল্পীদের রয়্যালটি নিয়ে আজীবন লড়াই করে গিয়েছেন। এর জন্য বহু প্রযোজক এবং সহশিল্পীর সঙ্গে তার একসময় মতবিরোধ হয়। গর্গ বা তাঁর সমসাময়িকদের অনেক আগেই 1980 সালে কিংবদন্তি কে জে জেসুদাস নিজস্ব রেকর্ড লেবেল গড়ে তুলেছিলেন। উদ্দেশ্য একটাই, নিজের সৃষ্টির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। যদিও একসময় অন্য গায়ক এবং লেখকের গান অনুমতি ছাড়াই রেকর্ড করার অভিযোগ উঠেছিল খোদ জুবিনের বিরুদ্ধেই। গুয়াহাটিতে বিশাল কলিতা এখন চেষ্টা করছেন জাপানের আধুনিক প্রযুক্তির সাহায্যে গর্গের কিছু বিরল টেপ ডিজিটাইজ করতে। গর্গের বহু গানই অনলাইনে কোথাও নেই। তার এই গান নিয়ে কপিরাইটের এই যে টানা পড়েন, তা কবে মিটবে? সংগ্রহে রাখার জন্য কলিতাকেও কি কোনো আইনি জটিলতায় পড়তে হবে? রয়্যালটি পেতে জুবিনের পরিবারের কি কোনো সমস্যা হবে? আচ্ছা, আগামীতে এই যে কপিরাইট অ্যাক্ট, এটাই কি কোনো বড় রদবদল হবে? এ প্রশ্নের উত্তর পেতে আপাতত অপেক্ষা করতেই হবে। জুবিনের গলা যাতে কেউ কপি করতে না পারেন বা কোনো এআই তার অনুমতি ছাড়া ব্যবহার যাতে না করতে পারে, তার জন্য ইতিমধ্যেই ভয়েস ডিজিটাল সিগনেচার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দিন শেষে যেটা সত্যি, সেটা হলো জুবিন আর নেই। এই বিশাল সৃষ্টি তিনি ছেড়ে গিয়েছেন আপামর জনতার জন্য। জীবদ্দশায় এইসব কপিরাইটের ধার ধারতেন না খুব একটা, আর এখন আক্ষরিক অর্থে এই জুবিনের খুব একটা যায় আসে না। তবে আপনার যায় আসবে যদি এরকম গুরুত্বপূর্ণ খবর মিস করে যান। মিস করতে না চাইলে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।